আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি সমাধান করে দিব এসএসসি হিসাব বিজ্ঞান বা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায় থেকে বোর্ড বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্ন সমাধান করে দিব। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে। তুমি যদি আমার ক্লাসে একদম প্রথম হয়ে থাকো তাহলে সবার আগে আমি যে কাজটা করতে বলি, আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো। আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। অসংখ্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। চেষ্টা করবে 10 জন অন্তত বন্ধুবান্ধবীর সাথে আমার এই চ্যানেলটার কথা একটু শেয়ার করতে, কারণ তোমার স্যার এতটা পরিশ্রম করে আর তুমি কেন এই কাজটুকু পারবে না। দেখো, আমি যখন ভিডিও রেকর্ড করছি তখন হচ্ছে রাত 1:21 বাজে, অর্থাৎ এই রাত 1টা-2টা বাজে আমি তোমার জন্য পরিশ্রম করে যাচ্ছি। আর তুমি যদি এত ছোট্ট একটা কাজ করতে না পারো তাহলে আমার মনটা কিন্তু ভেঙেই যাবে। আর আরেকটা কথা না বললেই নয়, তোমরা যারা আমার অনলাইন ব্যাচে এখনও ভর্তি হওনি তারা একটু দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ এটা হচ্ছে একদম সীমিত সময়ের জন্য এই অফারটা হচ্ছে 2000 টাকার কোর্স। হ্যাঁ, 2000 টাকার কোর্স এখন মাত্র 1200 টাকা। অর্থাৎ এই 1200 টাকা লাগবে তোমার 3টা বই কমপ্লিট করতে। একবারই পেমেন্ট করবে 1200 টাকা। বই 3টা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স আর হচ্ছে উদ্যোগ। এই 3টা বইয়ের A+ নিশ্চিত করার দায়িত্ব আমার, ইনশাআল্লাহ। এই 3টা বিষয়, কমার্সের এই 3টা বিষয় কিভাবে তোমাকে A+ পাওয়াতে হবে, পুরো দায়িত্ব আমার হাতে। এখন তোমাকে যেটা করতে হবে, 1200 টাকা দিয়ে ভর্তি হতে হবে আর 6 মাসের মধ্যে তোমার বই কমপ্লিট করে দিব। 6 মাস পরে তোমাকে জাস্ট রিভিশন করানো হবে। যদি তোমার কাছে ভালো লাগে যে না স্যারের ক্লাসগুলো খুব ভালো লাগে, তাহলে তুমি নতুন করে আবার ভর্তি হতে পারবে, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে ক্লাস হবে জুম অ্যাপে। তোমরা যারা জানে জুম অ্যাপ সম্পর্কে তাদেরকে একটু জিজ্ঞাসা করো। এখানে কিন্তু সরাসরি ক্লাসরুমের মতো তুমি আমার ডিভাইসে কানেক্ট থাকবে, কম্পিউটারে তুমি আমাকে দেখতে পাবে, আমি তোমাকে দেখতে পাবো। তুমি কথা বলবে, আমি শুনতে পাবো, আমি কথা বলবো, তুমি শুনতে পাবে। অর্থাৎ লাইভে ক্লাস না এটা। তুমি যদি ভর্তি হয়েও থাকো কোথাও, তাহলে আমার এই কোর্সে একটাবার ভর্তি হয়ে দেখো, মাত্র 1200 টাকা। যেটা তুমি একজন টিচারের কাছে যদি তুমি প্রাইভেট পড়ো তাও এর চেয়ে বেশি দেওয়া লাগে প্রতি মাসে। আর আমাকে একবারই দিতে হবে, দিয়ে ভর্তি হতে হবে। জাস্ট একবার ভর্তি হয়ে দেখো। 3টা বিষয়, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, 3টা বিষয় কীভাবে কমপ্লিট করে দেই। কমপ্লিট বলতে A+ পাওয়ার যোগ্যতা অর্জন করো। বোর্ড বইয়ে কয়েকটা সৃজনশীল আছে, এটা দিয়ে হবে না, আর অনেক সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। সো সেই কাজগুলো আমি করাবো ইনশাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো আব্দুর রহমান এন্টারপ্রাইজ 2025 সালের মার্চ 1 তারিখে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকার যন্ত্রপাতি, 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করেন। উক্ত মাসে তার লেনদেনগুলো এখানে দেওয়া আছে। ক নম্বরে বলা আছে উপযুক্ত তথ্য হতে মার্চ মাসের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। এখন কথা হচ্ছে বিক্রয়ের পরিমাণ মানে কি সেটা আমাদেরকে জানতে হবে। বিক্রয় মানে হচ্ছে পণ্য বিক্রয়, এটা মাথায় রাখবা। বইয়ের জাস্ট এখানে লিখে রাখো, বিক্রয় মানে পণ্য বিক্রয়। আমার ক্লাস করার সময় অবশ্যই বোর্ড বইটা সাথে রাখবে। আমি যা যা নোট করতে বলবো, যা যা তোমাকে গুছিয়ে বলে দিব, সেগুলো বোর্ড বইয়ের মধ্যে তুমি নোট করে রাখবে। পরবর্তীতে তোমার বই তো আর হারাবে না, তোমার খাতা হারিয়ে যাবে, অথবা তুমি অঙ্ক করার সময় একটা জিনিস, ইম্পর্টেন্ট জিনিস দরকার, মনে নেই, তোমার এই জিনিসটা থেকে যাবে। কিন্তু তোমার খাতার মধ্যে থাকলে ওই খাতা বের করো, কোথায় আছে, বিক্রি করে দিছে, এই সেই হ্যানত্যান অনেক কিছু। তারপর দেখো পণ্য বিক্রয় মানে কি। তাহলে বিক্রয় মানে কি বোঝায়? পণ্য বিক্রয়। হ্যাঁ, পণ্য বিক্রয়। এখন কথা হচ্ছে এই পণ্য বিক্রয় আমি বুঝবো কিভাবে? মূলত পণ্য বলা হয় সেটাকে যেটা আমি বিক্রি করার জন্য কিনে থাকি, সেটা পণ্য বলা হয়। আবার আমি যেটা তোমার নর্মালি এটা আমরা বিক্রি করার জন্যই মূলত যে কোনো পণ্য ক্রয় করে থাকি এবং সেটা বিক্রিও করে থাকি। এটা আমার ব্যবসায়ের প্রধান কাজ হয়ে থাকে। ওকে, তো এখানে বলছে বিক্রয়ের পরিমাণ, তাহলে এখানে কিন্তু আমরা অন্য কিছু লিখব না, শুধুমাত্র পণ্য বিক্রয় লিখব। তো আমাদেরকে প্রথমে একটা ছক করতে হবে। চলো আমরা ছকটা করে নিই আগে। আমাদের ছকটা হতে হবে কি? তারিখ বিবরণ টাকা। হ্যাঁ, তারিখ বিবরণ টাকা। দেখো এখানে আমি ছকটা করেছি, তারিখ বিবরণ টাকা। এখন এই যে তারিখ বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তো আমরা প্রথমে লিখব 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর।
2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আর এটা হচ্ছে ক, তাহলে এখানে লিখবা ক। এখানে বলছিল কি মার্চ মাসের বিক্রয়ের পরিমাণ, সো লিখব কি মার্চ মাসের বিক্রয়ের পরিমাণ, মার্চ মাসের বিক্রয়ের পরিমাণ। দেন দেখো এখানে কোনটা কোনটা বিক্রয়ের পরিমাণ বলছে, শুধুমাত্র পণ্য বিক্রয়, যেটা কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এটা হবে না, এখানে ক্রয় করছে। জাহিদ স্টার্সের নিকট বিস্কুট বিক্রয়, এখানে বিক্রয়। এখন কথা হচ্ছে আমি কোথায় বিক্রি করেছি, কার কাছে করেছি, নগদে না বাকিতে, আমি এসব কিছুই দেখব না, আমি খালি দেখব আমি বিক্রয় করেছি কিনা। আমি যদি বিক্রয় করে থাকি তাহলে অবশ্যই আমি এখানে লিখে ফেলবো। তারপর আছে দোকান ভাড়া প্রদান, এটা ভাড়া দিছে, এটা বিক্রয় না। নগদে পণ্য বিক্রয়, এই যে দেখো নগদে পণ্য বিক্রয়, একটা বিক্রয়, এখানে পণ্য, নগদে পণ্য ক্রয়, এটা আসবে না। পুরাতন যন্ত্রপাতি, খেয়াল করো এটা কিন্তু অনেকেই ভুল করে এটা দিয়ে দেবে, অনেকেই ভুল করে এটা দিবে, কিন্তু এটা আসবে না, কারণ এখানে যন্ত্রপাতি বিক্রি, যন্ত্রপাতি তো কিন্তু আমার ব্যবসার মূল উপাদান না। আমি মূলত পণ্য বিক্রি করে আয় করি, আমি যন্ত্রপাতি বিক্রি করে আয় করি না। যন্ত্রপাতি প্রতিষ্ঠানে ব্যবহার হয়, সেখান থেকে কিছু অংশ অকেজ হয়ে যায়, বিক্রি করে দেই, এটা অনেক বছর পর, 5-15 বছর পর পর, কিন্তু পণ্যটা নিয়মিত বিক্রি হবে। সো এটা কিন্তু অনেকেই ভুল করবে, এটা দেওয়া যাবে না। জনতা ট্রেডার্সের নিকট থেকে ময়দা ক্রয়, এটা ক্রয়, মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে পণ্য উত্তোলন করেন 4,500 টাকা, এগুলো একটু আসবে না। সো আমরা দেখতে পাচ্ছি দুটো তথ্য এখানে আসতেছে, মার্চের 6 তারিখ এবং মার্চের 17 তারিখ, মার্চের 10 তারিখ, 6 তারিখ এবং 10 তারিখ। তাহলে জাহিদ স্টার্সের নিকট বিস্কুট বিক্রয় 15,000 টাকা, তাহলে এখানে লিখব কি 2025 সাল, এবং এটা হচ্ছে মার্চ মাস, মার্চ। তো প্রথম ঘটনা ছিল বিস্কুট বিক্রয় মার্চের 6 তারিখ, মার্চের 6 তারিখ লিখব কি বিস্কুট বিক্রয়। কার কাছে কোথায় কিভাবে কিছু না লিখলেও সমস্যা নেই, ওগুলো আমার দেখার বিষয় না। বিস্কুট বিক্রয়, তো বিস্কুট বিক্রয় কত টাকা, 15,000 টাকা, এই যে 15,000 টাকা, এটা লিখে দেব 15,000 টাকা। তারপরে এই যে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা, মার্চ মাসের 10 তারিখে, মার্চ মাসের 10 তারিখে, হ্যাঁ, নগদে পণ্য বিক্রয়, তো এখানে লিখব কি পণ্য বিক্রয়। বিস্কুট একটা পণ্য, পণ্য বিক্রয় 15 কত ছিল 75,000 টাকা, তাহলে এখানে লিখব 75,000 টাকা। দুটো মিলে কত হয় 75 আর 15, 90,000 টাকা, 90,000 টাকা। সো এই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর। জাস্ট ইজিলি একটু মনে রাখার চেষ্টা করো। আমরা পণ্য বিক্রয় বলতে বুঝে থাকি আর যেটা মানে আমরা প্রতিষ্ঠানে নিয়মিত যে কাজটা করে থাকি, যে বিক্রয়টা, যন্ত্রপাতি কিন্তু নিয়মিত বিক্রি করি না, কিন্তু পণ্যটা নিয়মিত বিক্রি করি, এবং এটা আমার উপার্জনের একটাই উপায় একটা প্রতিষ্ঠানে। তো পণ্য বিক্রয়, দেখো আমি বিক্রি করার জন্য যেগুলো কিনেছিলাম সেগুলোই তো বিক্রি করবো, যেমন বিস্কুট, পণ্য, যে এগুলো, যাই হোক 15,000 আর 75,000, মোট 90,000 টাকা। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা খ নাম্বারে যাব। তো খ নাম্বারে কি বলছে, হিসাব সমীকরণের উপর 1, 3, 7, 10 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাতে হবে 1, 3, 7, 10। তো এগুলো করার আগে আমাদেরকে দেখতে হবে যে এই তারিখগুলোতে হ্যাঁ, হিসাব সমীকরণের প্রভাব মানে কিন্তু টেবুলার ছক। দেখো টেবুলার ছকটা আমি একটু দেখাই, তাহলে বুঝতে পারবা। ওকে, এই হচ্ছে আমাদের টেবুলার ছক, এই টেবুলার ছক অনুযায়ী আমরা কাজ করব। হ্যাঁ, এটা হচ্ছে কি খ নাম্বার ছিল। ওকে, তো এখানে এই ঘরগুলো আমি কিভাবে করব সেটা আমাদের জানতে হবে। সম্পদের পাশে কয়টা ঘর হবে, দায়ের পাশে কয়টা ঘর হবে, মালিকানা সত্ত্ব এবং মন্তব্য। সো মালিকানা সত্ত্ব ঘরটা যা আছে হবে, দায় অনেক সময় একাধিক ঘর হয়, অনেক সময় একটা ঘর হয়, আর সম্পদের ঘরটা 2টা 3টা 4টা হতে পারে, তারিখের ঘর একটাই হয়। এখন আমরা কেন সম্পদের ঘর কি কি ঘর দিব সেটা জানার জন্য আমাদেরকে এই লেনদেনটা রিসার্চ করতে হবে। যেমন 1 তারিখের কাছে যাও, 1 তারিখে কি কি আছে। 1 তারিখে উনি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে আর যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করছে। এই নগদ টাকা এবং যন্ত্রপাতি দুটোই আমাকে সুবিধা দিবে, এই জন্য দুটোই আমার কাছে সম্পদ। তারপরে দেখো 3
3 তারিখে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, কোন একজন ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, যেহেতু এখানে নাম উল্লেখ আছে, কাশেম ট্রেডার্স নাম উল্লেখ আছে, তাহলে এটা বকেয়া ধরে নিতে হবে, কারণ নাম উল্লেখ থাকলে সেটা বকেয়া। মনে রাখবে, যদি নাম আবার নগদ দুটোই যদি লেখা থাকে তাহলে সেটা নগদে ধরতে হবে। তাহলে এইখানে পাশে লিখে রাখো, যদি কখনো কোনো লেনদেনের মধ্যে নাম উল্লেখ থাকে, কারো নাম উল্লেখ থাকে, সেটা ক্রয় হোক বিক্রয় হোক, তাহলে সেটা কিন্তু একটা বকেয়া লেনদেন। এজন্য আমরা এটাকে বকেয়া ধরে নিচ্ছি। কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়, এখানে কোথাও নগদ কথা উল্লেখ নাই, টাকার কথা লেখা আছে কিন্তু নগদে বলা নেই। হ্যাঁ, টাকাটা হয়তো পরে দিতে হবে, তাহলে এটা একটা পাওনাদার, পাওনাদারের জন্য ঘর হবে। যাই, এবার আছে কত, 7 তারিখ। 7 তারিখে দোকান ভাড়া প্রদান, এটা জাস্ট ভাড়া প্রদান করছে, এই নগদের ঘর থেকে বিয়োগ হবে, আর ভাড়া একটা ব্যয় মালিকানা সত্ত্বর ঘরে লিখতে হবে। তারপর আছে 10 তারিখে নগদে পণ্য বিক্রয়, দেখো নগদের কথা উল্লেখ আছে যে এই নগদের সাথে এই নগদ যোগ করে দিলেই হবে, আর বিক্রয় হচ্ছে একটা আয়, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সম্পদের ঘর নগদ এবং যন্ত্রপাতি, আর দায়ের ঘর শুধু পাওনাদার, দায়ের ঘর শুধু পাওনাদার বা প্রদ হিসাব, আর সম্পদের পাশে নগদ এবং যন্ত্রপাতি। এখন আমরা প্রত্যেকটা এন্ট্রি জাস্ট দেখব, বিশ্লেষণ করব, লিখে দিব, তাহলেই হয়ে যাবে। তো প্রথমে আমরা 1 তারিখে দেখি। 1 তারিখে কি বলছিল, যে নগদ 2,40,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি এবং 21,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে উনি ব্যবসা আরম্ভ করেছেন। তাহলে প্রথমে আমি নগদ টাকার জন্য নগদের ঘরে লিখব কত, 2,40,000 টাকা। এই যে নগদের ঘরে 2,40,000 টাকা লিখে দিলাম। মানে উনি প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসছে, মালিক প্রতিষ্ঠানে টাকা নিয়ে আসছে, তো প্রতিষ্ঠানে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে না, এই জন্য আমি প্রতিষ্ঠানে টাকার পরিমাণ বৃদ্ধি করে দিচ্ছি নগদ টাকা। তারপরে দেখো উনি কি আনছে, 56,000 টাকার যন্ত্রপাতি আনছে। তো 56,000 টাকা যন্ত্রপাতি আনলে প্রতিষ্ঠানে যন্ত্রপাতি বেড়ে যাবে না, প্রতিষ্ঠানে যন্ত্রপাতি পরিমাণ বাড়তে থাকবে, তো বাড়বে দেখে আমরা 56,000 টাকায় কি করেছি, এখানে যোগ করলাম, মানে যন্ত্রপাতি বাড়াই দিলাম প্রতিষ্ঠানে। এখন দেখো উনি কি আনছে, আরেকটা 21,000 টাকার পণ্যদ্রব্য আনছে। আচ্ছা, পণ্যদ্রব্য জিনিসটা খেয়াল করো, পণ্যদ্রব্য আনছে, এই পণ্যদ্রব্য যদি উনি মনে করো প্রতিষ্ঠানে টাকা দিছে, 21,000 টাকা দিছে প্রতিষ্ঠানে, এই টাকা দিয়ে যদি উনি পণ্যদ্রব্য কিনে নিয়ে আসে, সেটাও তো একই কথা হয়। আমি প্রতিষ্ঠানে টাকা দিলেও যা, পণ্যদ্রব্য দিলেও তাই। টাকা দিলে টাকাটা বাজারে যে পণ্য কিনে আনতে হবে, আর পণ্যদ্রব্য দিলে সেটা আর কিনতে হলো না। তো আমাকে যদি টাকা দেয়, দিয়ে বলে পণ্য কিনে নিয়ে আসো, তাহলে কি লিখবো, জাবেদা ক্রয় হিসাব ডেবিট, মানে ক্রয় লিখবো, আর লিখবো হচ্ছে কি নগদ টাকা কমে যাবে, নগদান হিসাব, তাই না? এখন কথা হচ্ছে, আমার কথা খেয়াল করো, যখন উনি পণ্য ক্রয়, মানে প্রতিষ্ঠানে টাকা দিছে পণ্য কেনার জন্য, তাহলে প্রতিষ্ঠান টাকা পাওয়ার পর পণ্য কিনে এই দুইটা লিখবে, ক্রয় হিসাব, মানে ক্রয় হিসাব লিখবে, আর নগদ টাকা লিখবে নগদের ঘরে বিয়োগ করবে, আর ক্রয় একটা ব্যয়, এই জন্য মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করবে। এখন আসো আরেকটা কথায়, উনি নগদ টাকা না দিয়ে, মানে উনি যে টাকাটা দিছিল, নগদ টাকাটা দিছিল, তখন প্রতিষ্ঠানে কি হয়েছিল, নগদ টাকা বাড়ছিল না, নগদ টাকা কি হয়েছিল, খেয়াল করো তো, প্রতিষ্ঠানে নগদ টাকা কিন্তু বৃদ্ধি পাইছিল। তো নগদ টাকা তখন আমরা যোগ করছিলাম, আর কি করছিলাম, মূলধন হিসেবে আনছিল দেখে মূলধন হিসাবে বিয়োগ, মূলধন মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই জন্য মালিকানা সত্ত্বর ঘরে যোগ করছিলাম। এখন দেখো এই নগদ, মানে এই একটা কেন্দ্রিক ঘটনা, যখন মালিক টাকা দিছে নগদ বাড়ছে, মূলধন বাড়ছে, মালিকানা সত্ত্ব বাড়ছে। আবার যখন এই নগদ টাকা মালিক দেওয়ার পরে ওই টাকাটা নিয়ে যখন আমি পণ্য কিনে আনছি, তখন আমার ব্যয় হয়েছে, এই জন্য বিয়োগ করছি, মালিকানা সত্ত্ব কমাই দিছি, আর নগদ টাকা কমে গেছে, নগদ টাকা বিয়োগ করছি। এখন দেখো তো, এই নগদ আর নগদ কাটাকাটি হয়ে যায় না, নগদের ঘরে মাইনাস আর এই নগদের ঘরে প্লাস, তাহলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, এই নগদ আর নগদ বারবার লেখার দরকার নেই, একবার ডেবিট একবার ক্রেডিট, কি লিখবো কেন শুধু শুধু, তাহলে এখানে থাকতেছে ক্রয় আর এখানে থাকতেছে মূলধন। তাহলে উনি ক্রয় করে আনতেছে না, তাহলে ক্রয় কি একটা ব্যয় না, উনি তো পণ্যটা ক্রয় করছে, তাহলে ক্রয় কি একটা ব্যয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করতে হয়, কত টাকা, 21,000 টাকা। এই যে 21,000 টাকা বিয়োগ করলাম, তাহলে এই 21,000 টাকা লিখলাম যে এই পণ্যটা মালিক দিছে। তো মালিক যদি পণ্য দিয়ে থাকে, সেটা তো আমার প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, পণ্যটা একটা ব্যয় না, পণ্য নিয়ে তো ব্যবসা করব, সে পণ্যটা তো আমার বাইরে থেকে কিনলেও কেনা লাগতো, এক জায়গা থেকে কিনা লাগতো না, তো সেটা আমি না কিনে মালিকের থেকে নিছি, মনে করো ওটাও আমি কিনে নিছি, তাহলে ওটা কি আমার একটা ব্যয় না, পণ্যটা একটা ব্যয় না, আমি তো পণ্য নিয়েই ব্যবসা করি, আমার প্রতিষ্ঠানে যত পণ্য বাড়বে, তার মানে কি বাড়বে কেন, ক্রয় করে আনছি, আর ক্রয় করলে আমরা মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করি, কারণ ক্রয় হচ্ছে একটা ব্যয়। এবার আসো দ্বিতীয় কথায়, এটা কি মালিক দিছে না, দেখো তো
এই নগদ টাকা, এই যে 56,000 টাকা, 56,000 টাকা যন্ত্রপাতি, এই যে 21,000 টাকার পণ্য, এগুলো সব মালিক দিছে না? তো মালিক যখন দেয় মালিকের সত্ত্ব বৃদ্ধি পায়, অর্থাৎ মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তো উনি কি কি দিছে চিন্তা করো। এখন আমরা এই দুটো যোগ করব। কত? 2,40,000, 2,40,000 আর হচ্ছে যোগ হলো কত? 56,000 টাকা, 56,000, তাহলে 2,40,000 আর 56,000, 2,96,000 টাকা। হ্যাঁ, 2,40,000, 2,56,000 টাকা, কত হয়? 2,96,000 টাকা। আর আমরা আরেকটা জিনিস এনেছি, 21,000 টাকার পণ্য দ্রব্য এনেছি, তাই না? আমরা টোটাল 3টা জিনিস এনেছি। দেখো, এই প্রতিষ্ঠানের মালিক টোটাল, মনে করো আমি মালিক, তাহলে আমি কি কি এনেছি? 2,40,000 টাকার নগদ, 56,000 টাকা যন্ত্রপাতি আর 21,000 টাকার পণ্য দ্রব্য। তাহলে এই 21,000 টাকাও আমি এর সাথে যোগ করব। 21,000 টাকাও আমি এর সাথে কি করব? যোগ করে দিব। তাহলে 21,000 টাকা যদি এর সাথে যোগ করে দিই, তাহলে আমার মূলধন বা মালিকের মূলধন কত? 3,17,000 টাকা টোটাল। 3,17,000 টাকা টোটাল মালিক এনেছে, তাহলে আমি এখানে লিখবো 3,17,000 টাকা মালিকানা সত্ত্ব। আর এর মধ্যে যে প্রোডাক্টটা, মানে যে টাকা পরিমাণ উনি পণ্য নিয়ে আসছে, ওই পণ্যটা হচ্ছে একটা ব্যয়, ওটাকে ব্যয় হিসেবে ধরতে হবে। তাহলে এটা কিন্তু দুইবার আসলো, একবার ব্যয় হিসেবে লিখছি, একবার মালিকানা সত্ত্ব হিসেবে মালিকানা সত্ত্বের সাথে যোগ করছি। এই যে 3,17,000 টাকা, এটা হচ্ছে একটা মালিকানা সত্ত্ব, আর এই 21,000 টাকা হচ্ছে একটা ব্যয়। ওই যে বললাম না একটু আগে, পণ্যদ্রব্য মালিক নিয়ে আসলে ওটা তো আমি অন্য জায়গা থেকে কিনতাম, তো অন্য জায়গা থেকে কিনলে কি আমার সেটা ব্যয় হতো না? তো সেই হিসেবে আমি ওটা ব্যয় ধরে নিচ্ছি, যে আমি পণ্যদ্রব্য কিনে নিচ্ছি কোথাও এক জায়গা থেকে, ব্যয়। আর যখন মালিক দিচ্ছে, মালিকের জন্য এটা মূলধন হিসেবে মূলধনের সাথে যোগ হলো। একদিকে মালিকের জন্য এটা মানে মূলধন, মালিকানা সত্ত্ব, আবার আরেকদিকে হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এটাকে একটা ব্যয়। সো দুইবার লিখতে হবে একই ঘরের মধ্যে, তাছাড়া কিছুই না এখানে। এইখানে তুমি কি লিখবা? মন্তব্যের ঘরে, মন্তব্যের ঘরে লিখবা হচ্ছে মূলধন আনায়ন, মূলধন আনায়ন। তুমি যা বুঝছো তাই লিখে দিবা, মূলধন আনায়ন। হ্যাঁ, মূলধন হিসেবে নিয়ে আসছে। তাহলে কত হইলো খেয়াল করো, এই দুটো যোগ করো, মানে সব উনি যা যা আনছে সব একসাথে যোগ করো। 2,40,000 আর 56,000, 2,96,000 আর হচ্ছে 21,000 টাকা, 2,96,000, 1,97,000, 97, 7, 17, অর্থাৎ 2,17,000 টাকা। ব্যাস। এরপর দেখো, তুমি আবার মিলে দেখো, এই দুটো যোগ করো আর এখানে এইটা এটা বিয়োগ করে দেখো দুটো টাকার পরিমাণ সমান হয়েছে কিনা। তারপর মার্চের 3 তারিখে যাও। মার্চের 3 তারিখে বলছে কাশেম ট্রেডার্সের নিকট থেকে পণ্য ক্রয়। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, দেখো আমি ক্রয় করছি, তো ক্রয় কি একটা ব্যয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে 34,000 টাকা আমি কি করব? 34,000 টাকা মালিকানা সত্ত্বর ঘরে বিয়োগ করবো। এই যে 34,000 টাকা, 34,000 টাকা বিয়োগ করলাম। ক্লিয়ার? তারপর দেখো 34,000 বিয়োগ করলাম। এখন আমি কি তাকে টাকা দিছি? এখনো নগদ টাকা কি কমে গেছে? যায় নাই, কারণ আমি তো তাকে টাকাই দেই নাই। এই যে নাম লেখা আছে বাকিতে, তাহলে আমি যখন দেখো এই যে নাম লেখা আছে কাশেম ট্রেডার্স, তো আমি যখন এই 34,000 টাকার পণ্য কারো থেকে ক্রয় করে নিয়ে আসব, তো ক্রয় করতেছি দেখে আমার ব্যয় হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি তো তাকে টাকা দিচ্ছি না, তো আমি টাকা না দেওয়ার কারণে আমাকে ভবিষ্যতে তার টাকাটা পরিশোধ করতে হবে। তো ভবিষ্যতে যখন কোনো টাকা পরিশোধ করতে হয়, তখন সেটা কি করতে হয়? সেটা পাওনাদার হিসেবে ধরতে হয়, ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে সেটা একটা কি? পাওনাদার। আর পাওনাদার এখন বাড়বে না কমবে বলো তো? পাওনাদারটা বাড়বে। তো এই জন্য 34,000 টাকা আমরা এই পাওনাদারের ঘরে যোগ করে দিব। তাহলে একটা ঘটনা দেখো, যখন সমানের একই পাশে বসে, হ্যাঁ একই পাশে দুই জায়গায় বসে, তখন একবার যোগ একবার বিয়োগ হয়। আমি পণ্য ক্রয় করলাম, ক্রয় করছি, এজন্য ব্যয় হয়েছে, ব্যয় হয়েছে দিকে বিয়োগ করলাম, আর আমি তার টাকাটা এখনো দেইনি, এই কারণে আমার হচ্ছে দায়ের পরিমাণটা আরও বৃদ্ধি পাইছে, প্রদেয় হিসাবটা আরও বৃদ্ধি পাইছে। এখন হচ্ছে আমার এই হচ্ছে এটা আমরা কি বলবো বলো তো? ব্যয়। এটাকে আমরা কি বলবো? ব্যয় বলবো। মন্তব্যের ঘরে তুমি যা লিখে দিবা সেটাই রাইট, তোমার জন্য কখনো মানে এমন কিছু লিখো না বকাঝকা আবার। ওকে। তারপর মার্চের 7 তারিখে, মার্চের 7 তারিখে দোকান ভাড়া প্রদান 16,500 টাকা। তুমি দোকান ভাড়া প্রদান করছো 16,500 টাকা। তোমার টাকাটা কিন্তু এখান থেকে কি হবে বলো তো? তোমার টাকাটা এখান থেকে চলে যাবে। 16,500 টাকা তোমার নগদ টাকা চলে যাবে। তো 16,000 টাকা প্রতিষ্ঠান থেকে চলে গেলে বিয়োগ করে দাও। আচ্ছা, তুমি ভাড়া দিছো, তুমি কি দিছো বলো তো? তুমি দিছো ভাড়া। এই যে ভাড়া, দোকান ভাড়া 16,500, এই ভাড়া হচ্ছে একটা ব্যয়, ভাড়া হচ্ছে কি একটা ব্যয়, আর ব্যয় হলে এখানে বিয়োগ করতে হয়। 16,500 টাকা এখানে বিয়োগ করে দিব। ব্যয় হয়েছে বিয়োগ করতে হবে, আয় হলে যোগ করতে হবে। ওকে। তারপর দেখো এরপর 3 তারিখ, 7 তারিখ, তারপর হচ্ছে 7 তারিখের পরে 10 তারিখে,
10 তারিখে নগদে পণ্য বিক্রয় 75,000 টাকা। তো আমি নগদে পণ্য বিক্রি করলে আমার নগদ টাকাটা বেড়ে যাবে কত টাকা? 75,000 টাকা। আমি নগদের ঘরে বাড়াই দেব 75,000 টাকা। এরপরে আমি যেটা করব, আমি বিক্রয় করেছি, এটা আমার একটা আয়, আর আয় যত বাড়ে ততই মালিকানা সত্ত্বের ঘরে যোগ করে থাকি কত? 75,000 টাকা। এই 75,000 আবার এইখানে যোগ করে দাও। এবার তুমি প্রত্যেকটা ঘরের হিসাব বের করো। 2,40,000, 2,40,000 থেকে 16,500 বাদ দিয়ে দাও। আমরা ক্যালকুলেটর নিতে পারি এখানে। ওকে, তাহলে দেখো 2,40,000 টাকা বিয়োগ হচ্ছে 16,500 টাকা সমান যোগ হচ্ছে 75,000 টাকা সমান 2,98,500 টাকা। 2,98,500 টাকা এই পাশের। এবার যাও ওই পাশে দাও। যন্ত্রপাতির একটাই লেনদেন আছে, যা আছে তাই লিখে দিলাম 56,000 টাকা। এরপরে তো এই পাশে আছে কত? এ পাশে আছে হচ্ছে 34,000 টাকা। দায়ের পাশে একটাই আছে, তাহলে 34,000 টাকা লিখে দিলেই হবে, আমার হিসাব নিকাশ করতে হবে না। তারপর এখানে দেখো, এখানে আছে প্রথমে আছে কত? 21,000 টাকা। প্রথমে মাইনাস 21,000 টাকা, তারপরে প্লাস 3,17,000 টাকা, 3,17,000 টাকা। হ্যাঁ, তারপরে বিয়োগ হচ্ছে 34,000 টাকা। তাহলে কি করব? বিয়োগ 34,000 টাকা দিব, 34,000 টাকা দিব। তারপর আছে 16,500, এটাও বিয়োগ আছে 16,500, 16,500 টাকা। দেন 75,000 টাকা আবার যোগ আছে, দেখো, তাহলে 75,000 যোগ করে দাও, 75,000 টাকা। সো এখানে আসে কত সব মিলিয়ে? 3,20,500 টাকা, 3,20,500 টাকা, 3,20,000, সরি এখানে 3,20,000, হ্যাঁ 3,20,500 টাকা, 3,20,500 টাকা। জাস্ট এই সবগুলো যোগ বিয়োগ করে 3,20,500। এখন আমরা এই মালিকানা সত্ত্বের সাথে এই দায়টা যোগ করব, কারণ দায় প্লাস মালিকানা সত্ত্ব একসাথে হয়। তাহলে এখানে যোগ করো 34,000 টাকা, 34,000 টাকা। তাহলে হয় কত? 3,54,500, 3,54,500 টাকা, 3,54,500 ডাবল দাগ দিয়ে বন্ধ করে দাও। এখন দেখো আমরা এই পাশে যেগুলো আছে, সম্পদ দুটো ছিল, দুটো একসাথে যোগ করে দাও। হ্যাঁ, দুটো একসাথে যোগ করে দাও। কত? 2,98,500, 2,98,500 টাকা যোগ হচ্ছে 56,000 টাকা, 56,000 টাকা, 56,000 টাকা, হ্যাঁ 56,000 টাকা। তাহলে কত হয়? 3,54,500, 3,54,500 টাকা। এই হচ্ছে আমাদের দেখো সম্পদের পাশের সবগুলো সম্পদ আর দায়ের পাশের দায় ও মালিকানা সত্ত্ব একসাথে যোগ করলে আমরা হচ্ছে দুটোর অ্যামাউন্ট কিন্তু সেম হয়, দুটোর অ্যামাউন্ট একবারে সেম হয়ে যায়। তো এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর করব। তো গ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। অর্থাৎ লেনদেনের যে দুটি পক্ষ থাকে, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ, সেটা আমাদেরকে আলাদা আলাদা করে নির্ণয় করতে হবে। এবং এটার জন্য একটা ছক ফিক্সড করা আছে, ওই ছকটা করলেই মোটামুটি হয়ে যায়। তো আমি ছকটা একটু দেখাই, তাহলে তুমি আরও বুঝতে পারবে। ওকে, এই ছকটাই মূলত এই অঙ্কের জন্য ব্যবহার করা হয়। তারিখ, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট আর হচ্ছে টাকা। তো এটা কত নাম্বার ছিল? গ নং ছিল। এবং হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করা, মানে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি। সো এখানে আমরা লিখব কি? ডেবিট ক্রেডিট নির্ণয় করা হলো। গ কত কত? 6, 17, 19, 28 তারিখের লেনদেন গুলোর ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয়। ওকে, তো আমরা প্রথমে 6 তারিখে যাব। 25, হ্যাঁ 25 হচ্ছে তোমার 2025 সালের মার্চের 6 তারিখ। তো 6 তারিখে কি আছে দেখো, জাহিদ স্টোরের নিকট বিস্কুট বিক্রয় করেন 15,000 টাকা। এখানে আমি যেহেতু নগদ কোথাও লেখা দেখতে পাচ্ছি না, নগদ উল্লেখ নাই, কিন্তু নাম উল্লেখ আছে, সুতরাং আমি এটা ধরে নিচ্ছি
বাকিতে। আর আমি যত বাকিতে বিক্রি করব ততই আমার দেনাদার বৃদ্ধি পাবে, কারণ আমি তো নগদ টাকা পাচ্ছি না তার থেকে, তাহলে নগদ টাকার পরিমাণটা বৃদ্ধি পাবে, এজন্য দেনাদারের পরিমাণটা বৃদ্ধি পাবে। আমি যতই বাকিতে বিক্রি করব তত বেশি আমার দেনাদারের পরিমাণ বৃদ্ধি পাবে, আমি তার কাছে টাকাটা পাবো। আমি কারো কাছে যদি টাকা পাই তাহলে সেটাকে দেনাদার বলা হয়। আরেকটা বিষয় মাথা রাখবা, এখানে লিখে রাখো, হ্যাঁ বইয়ের মধ্যে ফাঁকা পেজে লিখে রাখো যে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, অর্থাৎ বাকিতে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক, যত আমি বাকিতে বিক্রি করব দেনাদার বাড়বে। আর দেনাদার হচ্ছে একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। সো আমি এখানে লিখবো কি দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আমরা ডেবিট ক্রেডিটটা এই ঘরে লিখব ডেবিট। এবার কাজটা করেছি কি বিক্রয়, কি কাজ করেছি বিক্রয়। তো বিক্রয় কি একটা, বিক্রয় হচ্ছে একটা আয়, আয় যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হয়, এজন্য বিক্রয় হিসাব লিখবো এখানে, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ছিল 15,000 টাকা, 15,000 টাকা। ওকে, তারপর দেখো 6-এর পর 17 তারিখ। 17 তারিখ কি বলা আছে দেখো, 17 তারিখ কি বলা আছে, নগদে পণ্য ক্রয়। তো আমি কাজটা করতেছি হচ্ছে ক্রয়ের, কিসের কাজ ক্রয়ের, আর আমি টাকাটা দিচ্ছি কিভাবে নগদে। সো ক্রয় করতেছি এজন্য ব্যয় হচ্ছে, আমি যত ক্রয় করব তত আমার ব্যয়টা বৃদ্ধি পাবে, আর আমি যত নগদে ক্রয় করব তত আমার নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে। তো ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় বাড়বে, আর ব্যয় বাড়লে ডেবিট হয়। অনেক আগেই মুখস্থ করাইছিলাম যে ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। অন্যদিকে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট, কারণ নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, হ্যাঁ। সো নগদান হিসাব ক্রেডিট হবে। তো আমরা লিখবো কি হচ্ছে তোমার কাজটা করেছি কি ক্রয়, সো এখানে লিখবো কি ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আর এখানে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব। এটা ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট। ওকে, সো টাকার পরিমাণ নগদে পণ্য ক্রয় 35,000 টাকা, সো 35,000 টাকা এখানে। ওকে, ক্রয়, নগদান হিসাব, ডেবিট ক্রেডিট সব মিলিয়ে 35,000 টাকা হলো। এরপর মার্চের 19 তারিখে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। তো আমি এই যন্ত্রপাতি কিন্তু ডেলি ডেলি বিক্রি করব না, হয়তো 5 বছর 10 বছর পর একটা যন্ত্রপাতি যখন অকেজো হয়ে যাবে তখন আমি এটা বিক্রি করে দিব। সো এই ক্ষেত্রে আমরা বিক্রয় হিসাব লিখব না, কোনো স্থায়ী সম্পদের ক্ষেত্রে আমরা কখনো ক্রয় কিংবা বিক্রয় লিখবই না। সো আমরা প্রথমত চিন্তা করব যে আমি পুরাতন যন্ত্রপাতি বিক্রি করে কিছু টাকা পেয়েছি, অর্থাৎ নগদ টাকা পেয়েছি, এই নগদ টাকা হচ্ছে আমার জন্য একটা সম্পদ। এরকম যদি আমি আরও বিক্রি করতে পারতাম তাহলে হয়তো আমার নগদ টাকাটা আরও বাড়তো। তো আপাতত আমি একটা বিক্রি করেছি, এজন্য আমার নগদ টাকা কিন্তু বৃদ্ধি পাইছে, এজন্য আমি এখানে লিখব কি নগদান হিসাব, নগদান হিসাব। দ্বিতীয় কথা, আর ডেবিটটা সবসময় উপরে লিখতে হয়, ডেবিটটা উপরে লিখতে হয়, ডেবিট সাইডটা। এবার দেখো কি করেছি, যন্ত্রপাতি বিক্রি করেছি, এটা একটা স্থায়ী সম্পদ, এজন্য বিক্রয় হিসাব না লিখে লিখবো যন্ত্রপাতি হিসাব, কারণ আমার যন্ত্রপাতিটা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, এজন্য কি লিখবো যন্ত্রপাতি হিসাব, যন্ত্রপাতি হিসাব। সো নগদান হিসাব ডেবিট আর যন্ত্রপাতি হিসাব ক্রেডিট, ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। কত টাকা বিক্রি করেছি 15,000 টাকা, সো এখানে লিখবো কত 15,000 টাকা, 15,000 টাকা। এরপরে মার্চের 28 তারিখে, 28 তারিখে কি বলছে, মালিক নিজ প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করেন। তো মালিক যখন দেয় সেটাকে আমরা মূলধন বলি, মালিক নিলে সেটাও কিন্তু মূলধনের কাতার, মানে মালিকানা সত্ত্বের কাতারে পড়ে, কিন্তু সেটাকে উত্তোলন বলা হয়।
মালিক দিলে মূলধন, মালিক নিলে উত্তোলন। আর এই মূলধন কিংবা উত্তোলন দুটোই হচ্ছে মালিকানা সত্ত্বের একটা অংশ। তো মালিক যত টাকা দিবে তত তার মূলধন বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। আর মালিক যত টাকা নিবে মানে উত্তোলন করবে তত তার মালিকানা সত্ত্ব কমবে। এখন বলো মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব, আয় দায় মালিকানা সত্ত্ব, এই তিনটা জিনিস বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। এখানে মালিক যখন উত্তোলন করবে তখন মালিকানা সত্ত্ব কমবে নাকি বাড়বে? মালিকের সত্ত্বটা কমে যাবে। এই জন্য মালিকানা সত্ত্ব হিসাব কি হবে? ডেবিট হবে। সো আমরা এখানে লিখব উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট। আর উনি কি উত্তোলন করছে প্রতিষ্ঠান থেকে? নগদ টাকা। সো নগদ টাকাটা প্রতিষ্ঠান থেকে কমে যাবে, নগদ টাকা প্রতিষ্ঠানে কমে যাবে, কারণ মালিক যখন টাকা নিবে তখন কিন্তু প্রতিষ্ঠানে নগদ টাকা থাকবে না। সো নগদ টাকা একটা সম্পদ, আর সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। সো লিখব নগদান হিসাব ক্রেডিট। ক্রেডিট কত টাকা? 28 তারিখে হচ্ছে 4500 টাকা। এখানে লিখব 4500 টাকা, 4500 টাকা। সো এই হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। 6, 17, 19, 28 তারিখে লেনদেনের ডেবিট ক্রেডিট নয়। এটা কিন্তু এই অধ্যায়ে অনেকবার সমাধান করতে হবে এই ধরনের অঙ্ক। সো সেভাবে মনোযোগের সাথে দেখলেই হবে, একটু বোঝার ট্রাই করলে হবে। আয় ব্যয় দায় সম্পদ মালিকানা সত্ত্ব, কোনটা বাড়লে ক্রেডিট, কোনটা বাড়লে ডেবিট, কোনটা কমলে ডেবিট, কোনটা বাড়লে ক্রেডিট, অনেক কিছু আছে। এগুলো প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম কি কি মুখস্থ করতে হবে। একদম দেখো A to Z খতম একটা ক্লাস দেওয়া আছে এই তৃতীয় অধ্যায়ের উপর, দুতরফা দাখিলা পদ্ধতি। সো ওই ক্লাসটা দেখে এই ক্লাসগুলো দেখলে একদম ইজি হয়ে যাবে। সো তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল। আশা করি পুরো ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাইও আসলে কেমন লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।